ইরান এগুলো মাথায় আছে ইরানের। ইরান দেখেছে এটা যে মধ্যপ্রাচ্যে কি করেছে, সোভিয়েত ইউনিয়নের সাথে কিরকম আচরণ করা হয়েছে, চীনের সাথে তাইওয়ানের বিষয় নিয়ে কিভাবে ডিল করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ কিভাবে বাঁধানো হয়েছে, এগুলো সবগুলো তারা মাথায় রেখেছে। মাথায় রেখে তারা বলেছে যে আমাদের এবার শক্তিশালী ডিলে যেতে হয়, ডিলটা হবে একেবারে সমান সমান, না হলে এটা টোটালটাই আমরা এটাকে মানে আমরা প্রত্যাখ্যান করবো। কোন শক্তিতে আসলে ইরান এই সুপার পাওয়ারকেও চোখ রাঙানি দিতে পারে, বা চোখে চোখ রেখে কথা বলার মতো যে শক্তি, এটা আসলে কোত্থেকে আসছে? আপনি তো দীর্ঘদিন ইরানে ছিলেন। একটা বিরাট টার্গেট ছিল, মানে একটা জাতির পুরো শাসন ক্ষমতা আমি নিজে কন্ট্রোল করবো। সেখান থেকে কোথায় এসছে একটা হরমুজ প্রবলি 33 কিলোমিটার প্রশস্ত একটা জলপথ, এটাকে নিয়ন্ত্রণ, মানে এটা থেকে বোঝা যায় যে আমি কোন উদ্দেশ্যে পৌঁছতে চেয়েছিলাম, পরে টার্গেটটা এসে কোন নিচের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ইরানের স্পিরিচুয়াল লিডার উনি বারবার এই কথাটা বলতেন যে মানে ইরানের চেয়ে ইসলামকে আমি অগ্রাধিকার দিই। ইসলামকে যেহেতু আমি মূল মনে করি, সেক্ষেত্রে ইসলামকে রক্ষা করা এবং ইরানকে রক্ষা করা দুইটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামকে এবং ইসলামী রিপাবলিককে টিকিয়ে রাখার জন্য আলী খামেনি তাকে যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাহলে সেটা করত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পডকাস্টে আমরা সমসাময়িক ইরানের পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলি। আজকের এই পডকাস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন একজন অতিথিকে সাথে পেয়েছি, আমাদের স্টুডিওতে পেয়েছি, যিনি 2 দশকের বেশি সময় ধরে ইরানে লেখাপড়া করেছেন, সেখানে গবেষণা করেছেন। তিনি বর্তমানে আছেন অ্যাডভান্স হিউম্যান রিসার্চ ইনস্টিটিউটের তিনি চেয়ারম্যান হিসেবে এখন কাজ করছেন। আমাদের সাথে আছেন ডক্টর আনোয়ারুল কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে আমরা সমসাময়িক যে ইরান পরিস্থিতি, সেটি নিয়ে আমরা আদ্যোপান্ত কথা বলবো, আমরা বিশ্লেষণ করব, আমরা জানার চেষ্টা করব সেখানকার অবস্থা আগামী দিনগুলোতে কি হতে পারে, সেই বিশ্লেষণটা আপনার কাছ থেকে জানবো। পাশাপাশি আপনি ইরানে ছিলেন, সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি অতি সম্প্রতি শাহাদাত বরণ করেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকেও আপনি দেখেছেন সেখানে বেশ কয়েকবার। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরু করতে চাই, আপনি তো জানেন যে ইসলামাবাদে যে বৈঠকটি হলো, সেই বৈঠকটি বলা চলে ব্যর্থ হয়ে গেল। এই আলোচনাটা আসলে ব্যর্থ কেন হলো এবং সামনে ব্যর্থ হওয়ার কারণে কি হতে পারে বলে আপনার মনে হয়? আপনি একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। আসলে ব্যাপারটা যেটা হয়েছে সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। আসলে আমাদের যেটা দেখতে হবে সেটা আমেরিকার আর রাজনীতি, কূটনীতি, এই বিষয়গুলো আসলে কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি এই যুদ্ধটার সূচনাকেও চিন্তায় রাখি, মাথায় রাখি, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই যুদ্ধ থেকে আসলে আমেরিকা কি লক্ষ্যে পৌঁছতে চেয়েছে এবং কাদের স্বার্থে এই যুদ্ধটা শুরু করা হয়েছে। আমরা যদি ইসরায়েলের যে গত কয়েক মাস ধরে, বিশেষ করে ওই 12 দিনের যুদ্ধের সময় থেকে, তখন থেকে তারা যে পদক্ষেপগুলো নিয়েছে এবং আপাতত তখন 12 দিনের যুদ্ধের পর তারা একটা কিছুদিন বিরতি দিয়েছে, কিন্তু তাদের যে মূল টার্গেট ছিল সেটা তারা পৌঁছতে পারেনি। এটা মানে ইসরায়েলের তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য তারা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে তারা ভেবেছে যে ইরানে আক্রমণ করে ইরানকে টোটালি এই সরকারকে টপল করে ফেলা, সেই সাথে সাথে একটা মানে পুরো একটা দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া, যেটা ইসরায়েলের প্রথম থেকে টার্গেট ছিল। আর এর পাশাপাশি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমেরিকার যারা জায়ান্ট, যাদের হাতে পুঁজিগুলো রয়েছে আর কি, তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য, যেমন আপনি লক্ষ্য করবেন যে ট্রাম্প কিন্তু প্রথমেই বলেছিলেন যে এই যুদ্ধে তেলের দাম যে বাড়ছে এটা আমাদের জন্য ভালো। এটা কি আসলে আমেরিকার জনগণের জন্য ভালো, নাকি এটা সে কোন লক্ষ্যকে সামনে রেখে কথাটা বলেছে? আমরা যদি দেখি আমেরিকার 2/3 ওয়েল প্রোডাকশন, এটার দায়িত্ব হচ্ছে আর কি ইউএস শেল অয়েল প্রোডাকশনের হাতে, এবং
যেতে এরা 2/3 ক্রুড অয়েলের বিষয়টাকে ওরা নিয়ন্ত্রণ করে, এবং বলা যেতে পারে আমেরিকার টোটাল জ্বালানিটা হাতে, এবং গ্যাসও আছে, শুধু অয়েল না, তাদের গ্যাসগুলো তারা নিয়ন্ত্রণ করে। তারপরে আমরা যদি দেখি সিকিউরিটি, ডিফেন্স এগুলোর সাথে সম্পৃক্ত যে আমেরিকান যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার মধ্যে যেমন হচ্ছে লকহিড মার্টিন, তারপর আপনার বোয়িং, এ ধরনের যতগুলো কোম্পানিগুলো রয়েছে, আমরা ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেছি যে এরা হচ্ছে মূল চালিকা শক্তি ছিল পেছন থেকে, যারা চেয়েছে যে আমেরিকার ইকোনমি যাই হোক না কেন, যে তারা যাতে তাদের পকেট ভারী হয় আর কি, এবং পুঁজিপতিদের স্বার্থ যাতে রক্ষা করে। এক্ষেত্রে তারা আমেরিকার জনগণের স্বার্থকে তারা আদৌ দেখে না। আপনি দেখেছেন যে অনেকগুলো সেখানে প্রতিবাদ মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু এগুলোকে আসলে ওরা কোনো গুরুত্ব দেয় না। এটা গুরুত্ব দেয় না কারণ হচ্ছে যে তাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে তাদের ওই ব্যক্তিদেরকে স্বার্থকে তারা রক্ষা করতে চায়, এবং তাদের যদি উপকার হয় তবে তারা অন্যদের স্বার্থটাকে ওইভাবে মানে ওভারলুক করে আর কি। তো প্রথমেই যে এখানে আমরা যেটা লক্ষ্য করি যে ওরা আগে থেকে যেটা চেয়েছে, আমেরিকার পক্ষ থেকে ইরানকে একরকম চাপ সৃষ্টি করে তারা ভেবেছে যে বেশ কয়েকটা লক্ষ্যে তারা পৌঁছবে। তার মধ্যে ইরান হয়তো মেনে নিবে। হ্যাঁ, ইরান হয়তো তাদের মেনে দেবে, কারণ একটা তারা যে পারমাণবিক হামলা করতে পারে ইসরায়েল, এ ধরনের একটা ভীতি যখন সৃষ্টি করেছে যে মানে একটা 48 ঘন্টার কত ঘন্টা একটা আলটিমেটাম যখন দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবে সবার মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়েছে যে যদি এখন পারমাণবিক হামলা চালায় তাহলে তো এটা পুরো বিশ্বের জনকে বিপর্যয় সৃষ্টি করবে, এবং ইরানও হয়তো এটাতে ভীত হয়ে তারা পিছিয়ে আসবে। এ ধরনের একটা সাইকোলজি ইরানের উপর কাজ করবে বলে ট্রাম্পও ভেবেছিল, হ্যাঁ, কিন্তু সেটা আসলে তো হ্যাঁ, সেটা কাজ করেনি। কিন্তু তারা ভাবেনি যে ইরান এভাবে তাদেরকে প্রথমে বোল্ডলি 10টা পয়েন্ট বলবে যে এগুলো, এবং কোনোটাতে কোনো ছাড় দিতে ইরান রাজি ছিল না। তো এগুলো কোনোটাই আমেরিকা ভাবতে পারেনি। তাদের যে ক্যালকুলেশন ছিল, সেই ক্যালকুলেশনে এগুলোকে তার মাথায় কখনোই ছিল না, এবং তারা ভেবেছে একটা চাপ সৃষ্টির মাধ্যমে তারা হয়তো আলোচনার টেবিলে বসবে, আলোচনার টেবিলে বসবে এবং অনেকগুলো তারা আদায় করে নিতে পারবে। এবং তারা যেটা আগে থেকে করেছে, জেসিপিওর ক্ষেত্রে যারা করেছে, যেটা তারা করেছিল যে ইরান একতরফা তাদের সবগুলো যেগুলো চুক্তিপত্রে ছিল সেগুলোকে ফুলফিল করেছে, কিন্তু আমেরিকার পক্ষ থেকে একটা ফুলফিল করে, এমনকি সুইফট যেটা হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন, যে আমেরিকার বলেছিল যে এই আন্তর্জাতিক লেনদেনের যে সেটাকে সে ওপেন করে দিবে ইরানের জন্য, কিন্তু সুইফটটাকে তারা চালু করেনি সেই সময়। তো ইরানের এই তিক্ত অভিজ্ঞতা আগে থেকে রয়েছিল, এই জন্য অনেকটা একটা হার্ড লাইনে চলে গিয়েছে ইরান। হার্ড লাইনে চলে গিয়ে তারা যদি এর মধ্যে একটাও যদি ওরা পুরো মানে বাদ দিত আর কি, যদি 10টাই পূরণ না করতো, তাও ওখানে আমরা বলতে পারতাম যে ইরান ওই আলোচনার টেবিল থেকে উঠে চলে আসতো আর কি। এবং আমেরিকা যেটা বলছে যে আমরা ইরানের পারমাণবিক যে আছে এনরিচড ইউরেনিয়াম আছে, সেটাকে আমরা সেখান থেকে বের করে আনতে চাই, এটা তো এর আগেও করেছে। আর জেসিপিওর পরেও টোটাল যে ইরানের যে এনরিচড ইউরেনিয়াম ছিল সেটা চলে গিয়েছে আপনার রাশিয়াতে পাঠানো হয়েছে সেই সময়। এবং তারপরে অন্য যে এই পারমাণবিক কেন্দ্রগুলো যে ছিল, আরাক, তারপরে ফোর্দো এবং বুশের, সবগুলোকে অনেকগুলোকে একবার পুরো সিলগালা করে দেওয়া হয়েছে। এরপরও আর কি তারা চুক্তি রক্ষা করেনি। তারপরে ইরানের বিরুদ্ধে তাদের স্যাংশনগুলো অব্যাহত ছিল, এবং একের পর এক তার প্রেশার ইরানের উপর চালিয়ে গিয়েছে। বলেছিল এটা প্রতারণা করেছে। হ্যাঁ, তা প্রতারণা করেছে, এবং এই প্রতারণাটা একবার দুইবার না, অসংখ্য করেছে। আমি যদি আমেরিকার প্রতারণার যদি ফিরিস্তি দিতে চাই, তাহলে হয়তো আমাকে বসে কয়েক ঘন্টা কথা বলতে হবে আর কি। আপনি যদি মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পরও সেখানে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখি যে 1990-তে যখন গর্বাচেভ ছিলেন, তখন গর্বাচেভের সঙ্গে কিন্তু একটা শান্তি চুক্তি হয়েছিল আমেরিকার, যে ওয়ারশো প্যাক্টের সবগুলো যে দেশগুলো আছে, ওয়ারশো প্যাক্ট প্রথমে ডিসম্যান্টেল করে দেওয়া হবে, তারপরে সেখানে যে ওয়ারশো প্যাক্টের যে দেশগুলো আছে সেগুলো সবাই স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাবে, এখানে ওয়ারশো প্যাক্ট বলে আর কিছু থাকবে না। এবং আমেরিকাও এই প্রতিশ্রুতি দিয়েছিল জাস্ট একটা শান্তিপূর্ণভাবে একটা পরিবেশ যাতে পূর্ব ইউরোপ সহ পুরো ইউরোপে বিরাজ করে, এবং সোভিয়েত ইউনিয়নের যে আগ্রাসী প্রবণতা ছিল সেটা আর থাকবে না। এবং সোভিয়েত ইউনিয়ন এটাকে একেবারে সহজ সরল মনে আমরা বলতে পারি যে সেটাকে মেনে নিয়েছিল। কিন্তু আমরা দেখলাম 1992-তে যখন 1994-এ যখন ক্লিন্টন ঘোষণা করলেন যে আমরা টোটালি চাই যে ওয়াশ প্যাক্ট থেকে যেসব দেশগুলো বের হয়ে গিয়েছে তারা ন্যাটোতে তারা আসতে পারে। আবার একই সাথে বলি যারা নন ন্যাটোভুক্ত দেশ ছিল, যারা মানে ওয়াশ প্যাক্টে ছিল না, ন্যাটো ছিল, তারাও এসে ন্যাটোতে যোগদান করতে পারে। অথচ এটা পুরো ওই ডিলের বিপরীত ছিল। অথচ তারা ওইখানে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা কখনোই একটা মানে ন্যাটোর সম্প্রসারণ করব না, এক্সপানশন হবে না, এগুলো বলেছে আমেরিকার পক্ষ থেকে। আপনি যদি মানে 1994 সালে যে ডিবেটটা
হেনরি কিসিঞ্জার এবং জ্যাক ম্যাটের মধ্যে হয়েছিল বুদাপেস্টে। সেই এই ডিবেটে যদি আমরা দেখি, সেই ডিবেটে যেহেতু জ্যাক ম্যাট তিনি ছিলেন রাশিয়ার সর্বশেষ আমেরিকান রাষ্ট্রদূত, তিনি সম্পূর্ণরূপে ন্যাটোর এক্সপানশনের বিরুদ্ধে ছিলেন। কিন্তু হেনরি কিসিঞ্জার ওখানে এই ম্যাটলক বিরোধিতা করছিলেন যে এখানে ন্যাটোর সম্প্রসারণ যেহেতু আমরা তাদের কথা দিয়েছি এবং চুক্তি হয়েছে, সেক্ষেত্রে আমাদের সম্প্রসারণ করার কোনো দরকার নেই। তখন হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে না, যখন সোভিয়েত ইউনিয়ন একটা দুর্বল অবস্থায় চলে গিয়েছে, এই অবস্থায় যদি আমরা ওদেরকে আরও সীমিত না করতে পারি, তাহলে তারা আমাদের কী করবে, পরবর্তীতে তারা আবার শক্তি সঞ্চয় করে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। টোটালি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তার বিভিন্ন অঙ্গরাজ্যে কী বলে বিভিন্ন স্টেট পরিণত হয়ে গেছে, কিন্তু এখন যেটা আমাদের করতে হবে, রাশিয়া কনফেডারেশনকে একটা দুর্বল অবস্থানে আমাদের ঠেলে দিতে হবে আর কি। তাই এই যে আমেরিকা যখন পলিসি নেয়, পলিসিগুলো মানে কাগজে কলমকে যেটা লিখে তারা, কিন্তু পরবর্তী দেখা যায় ওগুলোকে তারা ভায়োলেশন করে তারা নিজেদের যে এক্সপানশন এবং এটা ইতিহাস আসলে অনেক হ্যাঁ মধ্যপ্রাচ্যে ওটাই ঘটেছে। অনেকে মধ্যপ্রাচ্যে দায়ী করে যে ইরান হয়তো বা আমেরিকাকে সহযোগিতা করেছে সাদ্দামের পতনের ব্যাপারে কিংবা তালেবানের পতনে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পরপরই তার আমেরিকার এটা এক্সপানশনিস্ট যে চিন্তাধারাটা, সেটা সারা পৃথিবীতে তারা সেটা তখন ভেবেছে যে আমরা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, আমরা সব জায়গাতে আমাদেরই কর্তৃত্ব চলে। তাই ইরান এগুলো মাথায় আছে। ইরান দেখেছে এটা যে মধ্যপ্রাচ্যে কী করেছে, সোভিয়েত ইউনিয়নের সাথে কীরকম আচরণ করা হয়েছে, চীনের সাথে তাইওয়ানের বিষয় নিয়ে কীভাবে ডিল করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ কীভাবে বাগানো হয়েছে, এগুলো সবগুলো তার মাথায় রেখে তারা বলেছে যে আমাদের এবার শক্তিশালী ডিলে যেতে হয়। ডিলটা হবে একেবারে সমান, না হলে এটা টোটালটাই আমরা এটাকে মানে আমরা প্রত্যাখ্যান করবো। হ্যাঁ, এই যে এইরকম একটা মেন্টালিটি যখন ইরানে ওখানে গিয়েছে, আমেরিকা এসেছে আবার অন্যরকম একটা মেন্টালিটি। ওরা ভেবেছে যে এবার একটা প্রেশার ক্রিয়েট করে সে মানে ইরান নতজানু হয়ে সেগুলোকে সিগনেচার করে দিবে। এটা এখন তো সেইটা হলো না, সেটা ব্যর্থ হলো। এখন প্রশ্ন হলো আসলে সামনে কি হতে পারে? কারণ আপনি তো জানেন যে ২ সপ্তাহের একটা যুদ্ধবিরতি চলছে, যদিও এর মধ্যে এই আলোচনাটাও ভেস্তে গেল। অর্থাৎ সামনে আসলে কি অপেক্ষা করছে বলে আসলে আপনার ধারণা? এক্ষেত্রে আমাদের একটা জিনিসটা মানে মনে রাখা প্রয়োজন আছে যে মানে আমেরিকা আসলে কেন এই ডিলের জন্য এসছিল, তারপরে আবার কেন এখান থেকে পিছিয়ে গেল সেন্সে যে ওই একটা ডিলের যে ইয়েগুলো ছিল, যে পয়েন্টগুলো ছিল, একটাকেও সে মেনে নিতে রাজি হয় নাই আর কি। তো আমেরিকাকে আসলে এটাকে একটা নতুন প্রিপারেশনের জন্য, যুদ্ধের জন্য সে এটাকে একটা সময় ক্ষেপণ হিসেবে সে নিয়েছে যে হ্যাঁ, যে আমি এর মধ্যে আমি আমার ক্ষমতাকে রিগেইন করব। মানে যেহেতু এখন আমরা জানি যে প্রায় 12টা আমেরিকান ঘাঁটি যেটা মধ্যপ্রাচ্যে রয়েছে, এগুলো টোটালি একেবারে ধ্বংস হয়ে গেছে বলতে গেলে আর কি। সেগুলোকে যদি নতুনভাবে চালু করতে চায়, সেটা আবার অনেক লং টাইম সময় লাগবে। আবার এদিকে ইনসেপ্টার যেগুলো ছিল আর কি, সেগুলো সব শেষ হয়ে গেছে। এখন আরও মানে অন্ততপক্ষে বেশ কিছুদিন সময় লাগবে এগুলোকে যদি তারা পুনরায় আবার মধ্যপ্রাচ্যে এনে রিইনস্টল করতে হলে, তাহলে এরকম একটা লম্বা সময় তাদের লেগে যাবে আর কি। এবং যদি সেটা তারা করতে পারে, তখন হয়তো বা আবার আক্রমণ করে তাদের একটা ইচ্ছা আছে আর কি। এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। এজন্য আমরা এখনো যুদ্ধের যে ছায়াটা আছে, সেটাকে আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত সেটা বিরাজ করছে। আমরা যাদের জন্য আসলে এই পডকাস্টটা করি, সাধারণত বাংলাদেশের মানুষ আমাদের এই পডকাস্ট দেখেন, অধিকাংশ মানুষের মনে একটা সাধারণ একটা প্রশ্ন জাগে যে আমেরিকা তো একটা বিশ্বের অন্যতম একটা পরাশক্তিধর দেশ, তাদের অত্যাধুনিক সব ধরনের যুদ্ধাস্ত্র আছে, এটা সবাই জানেন। আর যেখানে আমেরিকাকে পৃথিবীর অন্য সব দেশই মূলত ভয় পায়, সেখানে আমরা দেখলাম কি ইরান চোখে চোখ রেখে তাদের সাথে যুদ্ধ করছে। ইনফ্যাক্ট নেগোসিয়েশনের টেবিলে বসেও তারা তাদের কাছে পরাজয় মেনে নেয়নি। আর সেক্ষেত্রে যেটা বলছিলাম যে সাধারণ মানুষের যে মনে প্রশ্ন, আসলে কোন শক্তিতে আসলে ইরান এই সুপার পাওয়ারকেও চোখ রাঙানি দিতে পারে, বা চোখে চোখ রেখে কথা বলার মতো যে শক্তি, এটা আসলে কোত্থেকে আসছে? আপনি তো দীর্ঘদিন ইরানে ছিলেন, কি মনে হয় আপনার আসলে মূলত কেন এটা হচ্ছে? হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আমাদের এই আমেরিকার সঙ্গে ইরানের যে এই দ্বন্দ্বটাকে আমরা এই গত 1-1.5 বছরের ইয়েতে যদি আমরা দেখি, তাহলে এটা ভুল হবে আর কি। আমরা যদি 1979-এ
ইসলামী রিপাবলিক যখন হলো আর কি রিভলিউশনের পর, সেই ইসলামিক রেভলিউশনের যে পররাষ্ট্রনীতি সেটা যদি আমরা লক্ষ্য রাখি, নো ইস্ট নো ওয়েস্ট, এই যে প্রাচ্য নয় পাশ্চাত্য নয়, এই নীতি যখন একটা দেশ গ্রহণ করে তখন তার হচ্ছে যে আমি সোভিয়েত ইউনিয়নের ব্লক, যেখানে হচ্ছে কমিউনিজমকে আমি মেনে নিচ্ছি না, আবার এদিকে আমি ক্যাপিটালিজম আর লিবারালিজমকে আমি মেনে নিচ্ছি না, আমি একটা তৃতীয় ধারায় চলতে চাই। কারণ সেই সময় সোভিয়েত ইউনিয়ন একটা আধিপত্যবাদী ছিল পুরো পূর্ব ইউরোপের দেশগুলোতে, তাদের সম্পূর্ণ পোল্যান্ড, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া সব জায়গায় তাদের একচ্ছত্র দাপ, মানে তাদের যে প্রতিপত্তি তারা আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। আবার এদিকে ইউএসএও একই রকম অবস্থানে ছিল আর কি। তো ইরান এই দুটি পরাশক্তির বিরুদ্ধে একটা তৃতীয় ধারা সৃষ্টি করতে চেয়েছে এবং একটা আইডিওলজি নিয়ে এসেছে, এবং এই আইডিওলজিটার ভিত্তিটা অনেক শক্তিশালী। মানে আমরা অনেকে মনে করতে পারি 1979 সালে হঠাৎ করে একটা রেভলিউশন হয়ে গিয়েছে, রেভলিউশনের পরে রেভলিউশনের পর ইরানিরা আর কি হয়তো বা একটা কোনো আমেরিকা বিরোধী হয়েছে কিংবা ইসরায়েল বিরোধী হয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে আমেরিকান প্রেসিডেন্ট মানে 1953-তে যখন আর কি যে মোসাদ্দেকের পতন, তারপরে এবং পরবর্তীতে দেখিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের টিচারে যখন জিমি কার্টার এসেছিলেন, সম্ভবত আমার নিক্সন, আমার এই মুহূর্তে খেয়াল নেই, যখন তেহরানে এসেছিলেন তখন তেহরান ইউনিভার্সিটির স্টুডেন্টরা তখন প্রতিবাদ করে সেখানে কয়েকজন ছাত্র সেখানে নিহত হয়েছে আর কি। এই যে আমেরিকা বিরোধী যে প্রবণতা ছিল, এটা আমরা দেখি যে 1968-এ যখন বিশ্বকাপ চলছিল সেই সময় ইসরায়েল ইরানের একটা বাছাই পর্বের খেলাটা তেহরানে ছিল। সে খেলার সময় মানে ইরানের সঙ্গে ইসরায়েলের খেলা পুরো স্টেডিয়ামের যেটা অবস্থা ছিল, মানে লোকজন হচ্ছে যে মুরগির ডিম, তারপরে হচ্ছে পচা নাড়ি বুড়ি, এগুলো হচ্ছে ইসরায়েলিদের দিকে ছুঁড়ে মারছিল। যে এই যে জেনারেল সেন্টিমেন্ট যেটা ইরানিদের ছিল সেটা টোটাল হচ্ছে ইসরায়েল বিরোধী, এবং আমেরিকার বিরুদ্ধে আগে থেকে ইরানের জনগণ ক্ষুব্ধ ছিল আর কি। এটা হচ্ছে তাদের যে দীর্ঘদিনের যে শোষণ বঞ্চনা, এটার ফল। কিন্তু এর পেছনে আরেকটা যেটা আইডিওলজি কাজ করেছে সেটা হচ্ছে যে তাদের যে ঐতিহাসিকভাবে যে গত 400-500 বছর ধরে যারা যে আইডিওলজিতে ট্রেন্ড হয়েছে শিয়া মাযহাবের, সেটা একটা আমরা বলতে একটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি আর কি। ইসলামের যদি আমরা দুইটা দৃষ্টিভঙ্গি বলি, যে একটা হচ্ছে অনেকটা মানে সবসময় বুদ্ধিবৃত্তিকে নামে আর কি, তার অনেক সময় আর কি যোগ সাজস করা, তারপরে অনেক কিছু মেনে নেওয়া, এই জিনিসটা তাদের মধ্যে রয়েছে আর কি। কিন্তু এদের মধ্যে বিপ্লবী চেতনাটা আগে থেকে ছিল। এই বিপ্লবী চেতনার ইয়েতে তারা ওই আদর্শিক দৃষ্টিতে সবসময় দেখেছে আর কি ইসরায়েল। আমরা যদি পুরো 100 বছর আগের যদি শিয়া আলেমদের কথা বলি, যেমন কাশিফুল গেতা বলে একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, যিনি প্রচুর শিয়া সুন্নি ঐক্যের জন্য উনি প্রচুর কাজ করেছেন। উনি মিশরে গিয়েছেন, মিশরে আজহারের আলেমদের সঙ্গে কথা বলেছেন। এই কাশিফুল গেতা উনি অন্যতম ব্যক্তি যিনি আর কি ফিলিস্তিনিদের জমি বিক্রি করা ইসরায়েলিদের কাছে উনি ফতোয়া দিয়েছিলেন, যেটা হচ্ছে হারাম, এবং বলা হয়ে থাকে ব্রিটিশরা এই কারণে তাকে হত্যা করেছে। কিন্তু ফিলিস্তিন ইস্যুটা ইরানিদের কাছে তখন থেকেই একটা মানে তাদের নিজস্ব যে আইডিওলজিক যে বিষয়টা আছে সেটা থেকে তারা ইসরায়েলকে তাদের শত্রু মনে করে, এবং ফিলিস্তিনদের পক্ষে সাপোর্টকে তারা মনে করে যে তাদের একটা নৈতিক দায়িত্ব। তো এটা আমার মনে হয় যে ইরানের যে বর্তমানে যে তাদের যে যে বিপ্লবী চেতনা, যেটা তারা আমেরিকার বিরুদ্ধেও আর কি তারা দীর্ঘকাল একটা দীর্ঘকালে তাদের মধ্যে এটা গ্রো করেছে আর কি, যে বিপ্লবী চেতনা যেটা কারবালা থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের আদর্শ, এরকম যে আদর্শকে তারা লালন করে, সেই আদর্শ তার বান্ধবত একটা বাস্তব প্রতিফলন তারা ঘটিয়েছে এর মাধ্যমে। আপনি চমৎকার করে বুঝিয়ে বলেছেন। আমরা দেখেছি যে এই সাম্প্রতিক সময় যে যুদ্ধটা হলো 40 দিনের, এর আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা উঠিয়ে নিয়ে গেল। ঠিক ওই সময়টাতে আমরা দেখেছি ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি শাহাদাত বরণ করেছেন, ওনাকে তখন হত্যা হুমকিও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো যে আসলে এই হুমকি সত্ত্বেও তিনি সে সময় কোনো নিরাপদ আশ্রয়ে যাননি কেন? এবং তিনি তো শাহাদাত বরণ করলেন। এটা আসলে অনেকের প্রশ্ন যে তিনি তো চাইলেই পারতেন। কেন আসলে তিনি এই অরক্ষিত থেকে গেলেন? আপনার কি মনে হয়? এটাকে অরক্ষিত থেকে যাওয়া আমরা বলতে পারি যেটা স্বেচ্ছায় একটা পথকে বেছে নেয়া। যখন আমার সামনে যখন দুটো পথ থাকে, তখন একজন বুদ্ধিমান ব্যক্তি তখন চিন্তা করে দেখেন যে কোনটা হচ্ছে আমার জাতির জন্য, ইসলামের জন্য কোনটা হচ্ছে বেটার পথ, যেটা ইরানি জাতিকেও রক্ষা করবে, ইসলামকেও রক্ষা করবে। যেহেতু রাহবার অনেকবারই কথাটা বলেছিলেন, এই যেটা প্রাক্তন
ইরানের স্পিরিচুয়াল লিডার, উনি বারবার এই কথাটা বলতেন যে মানে ইরানের চেয়ে ইসলামকে আমি অগ্রাধিকার দিই। হ্যাঁ, ইসলামকে যেহেতু আমি মূল মনে করি, সেক্ষেত্রে ইসলামকে রক্ষা করা এবং ইরানকে রক্ষা করা দুটোই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ইসলামকে এবং ইসলামী রিপাবলিককে টিকিয়ে রাখার জন্য আলী খামেনি তাকে যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাহলে সেটা করতে হবে। এবং যখন ইরান দেখেছে যে খোদের আবার এটা নিজে বলেছেন, আলী লারিজানি ওনার যে ইয়েতে, সেখানে উনি বলেছিলেন যে মানে আপনি কিসের জন্য সেফ পজিশনে চলে যাচ্ছেন না আর কি। তো আলী খামেনি সেখানে বলেছিলেন যে ইরানের প্রত্যেকটা জনগণকে সেখানে আমরা কি তাদের জন্য এরকম শেল্টার দেওয়ার আমাদের সম্ভব আছে, হবে কি, ওরা কি সবাইকে সেফ পজিশন। তারপরে হচ্ছে একজন, উনি আরেকটা কথা বলেছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একজন সেনাপতি যখন যুদ্ধের ফ্রন্টে না থেকে তিনি যদি পর্দার অন্তরালে থাকেন আর সামনে যদি সেনারা তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এই সেনাদের যে প্রাণ বিসর্জন দিলে তারা কাকে দেখে তারা এখানে অনুপ্রাণিত হবে। যদি তাদের নেতাকে দেখে সাহসী, তাহলে তারাও কিন্তু এটা ওই সাহসী নেতার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা তখন প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকে। এটা আমরা রাসূলুল্লাহ জীবনে আমরা দেখি। রাসূলুল্লাহ, হযরত আলীর একটা কথা আছে, বলেছে যে আমরা প্রত্যেকটা যুদ্ধে যখন অবস্থা খুবই কঠিন হয়ে যেত তখন আমাদের রাসূলুল্লাহ সবচেয়ে শত্রুর সামনে সারিতে রয়েছেন, শত্রুর সামনে যে দাঁড়িয়েছেন আর কি, এবং তাকে দেখে তখন আমরা সাহস পেতাম। তো এই যে এটা তো একটা ইসলামী চেতনা আর কি, স্বয়ং আল্লাহ রাসূল এরকম ছিলেন। মানে পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে হারজাল মুমিনিনা লিল কিতাল, তুমি কি করো হে মুহাম্মদ, তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য তুমি তাদেরকে উৎসাহিত করো। কিন্তু তারপরের অংশটা খুবই ইম্পর্টেন্ট, তারপর বলছে লা ইকাল্লিফুল্লাহ ইল্লা নাফসাক, মানে কথাটা খুবই ইম্পর্টেন্ট। বলছে যে যদি তারা আসে অনুপ্রাণিত হয়, তাহলে ওর যুদ্ধের জন্য যদি তারা আসে তাহলে তারা সেটা ভালো, কিন্তু যদি তারা নাও আসে তোমার একার দায়িত্ব এটা। এছাড়া আল্লাহ যে রাসূলকে বলছেন যে তোমাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তারা আসুক বা না আসুক এটা তোমার দায়িত্ব, তোমাকে পালন করতে হবে। তা ইরানের সুপ্রিম লিডার যেহেতু ইসলামিক স্পিরিট তার মধ্যে ছিল, উনি এটাকে দেখেছেন যে আমি একটা সেনা দলকে যদি নেতৃত্ব দিতে চাই, তাদেরকে আমাকে একই সাথে তাদেরকে সাহস দিতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। তাই এরা 12 দিনের যুদ্ধের সময় উনি ওটা দেখিয়েছেন যে প্রথম সারি সব সেনা কর্মকর্তারা শহীদ হওয়ার পরও উনি কী করেছেন, উনি কয়েকবার বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে তার মানে 12 ঘন্টার মধ্যে প্রথমে সেটাকে তিনি প্রতিরোধের জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং সাথে সাথে সেটা রিয়াক্টও করেছে। আর ইরানের আইআরজিসির পক্ষ থেকে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে আর কি। এবার উনি যে প্রতিক্রিয়াটা দেখানোর করেছেন সেটা হচ্ছে যে উনি দেখেছেন ওনার দায়িত্বটা এই মুহূর্তে যদি সঠিকভাবে পালন করতে হয় এবং ইরান জাতিকেও যদি জাগ্রত করতে হয়, সেক্ষেত্রে তাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে। উনি নিজে একটা, কিন্তু ওনার একটা সুন্দর কথা আছে, উনি বলেছেন যে যদি ইরানের জন্য কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আল্লাহ এই জাতিকে সেই দুর্যোগময় অবস্থায় তাদেরকে রাস্তায় নামিয়ে আনবে। উনি যে আরবি শব্দ বলছে, তাদেরকে আর কি উত্থিত করবেন আল্লাহ। এছাড়া আমার জাতিকে আল্লাহ উত্থিত করবেন যদি কোনো দুর্ঘটনা ঘটে। এটা কিন্তু মানে একজন নেতা কতটা দূরদর্শী হলে উনি বলতে পারেন যে যদি এই জাতির জন্য কোনো দুর্ঘটনা ঘটে, আমার জাতিকে আল্লাহ কী করবেন, তাকে উত্থিত করবেন। এই যে এইটা তার মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন যে তিনি যদি শাহাদাত বরণ করেন তারপরও এই জাতি পিছিয়ে আসবে না, বরং এটা এই জাতিকে আরও বেশি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আরও বেশি উজ্জীবিত করবে। হ্যাঁ, এটা হচ্ছে ওনার প্রথম থেকে ছিল এবং উনি চেয়েছেন এটা যে আমার শাহাদাতের মাধ্যমে আমরা এটা লক্ষ্য করেছি শুধু ইরানের ভিতরে নয়, সারা পৃথিবীতে উনি যদি শাহাদাত বরণ না করতেন, উনি যে পেছন থেকে যুদ্ধ করে, আজকে তো এই বিশ্বে সাপোর্ট দিত ইরানকে। আজকে আপনি নৈতিকভাবে দেখছেন যে এমন কোনো মুসলমান নেই, এমন কোনো স্বাধীন চেতা মানুষ নেই, সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের অনুসারী হোক না কেন, সে তাকে কিন্তু একটা বীর পুরুষ, সাহসী পুরুষ, এবং বলছে যে এই লোকটা মানে তার যে আদর্শের জন্য সে যেভাবে নিজেকে স্যাক্রিফাইস করেছে, এটা মানে অপূর্ব আর কি, অভূতপূর্ব। নিশ্চয়ই একটা বিষয় সেটি হচ্ছে খুবই বিস্ময়ের ব্যাপার, সেটি হচ্ছে যে ইরানি জনগণের যে ভূমিকা, নিঃসন্দেহে সারা পৃথিবীর মানুষ বিস্মিত। সেটি হচ্ছে যে এই যুদ্ধের আগে ভাগে আপনি দেখেছেন, মাস দেড়েক আগে যুদ্ধের, তখন ইরানে কিন্তু ব্যাপক একটা বিক্ষোভ হয়েছে, সরকার বিরোধী বিক্ষোভ আপনি দেখেছেন। কারণ ইরান তো দীর্ঘদিন ধরে অনেক ধরনের অর্থনৈতিক সংকট, নানান সংকটে ভুগছে।
যদিও এটা সবাই মনে করছেন যে এটা পশ্চিমাদের ইন্ধনেই আসলে এই ধরনের বিক্ষোভটা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে যখন যুদ্ধটা শুরু হলো, ইনফ্যাক্ট এই যুদ্ধবিরতির ঠিক আগেভাগে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন যে পুরা জাতিকে, এই সভ্যতাকে একেবারে ধুলায় মিশিয়ে দিবেন। এর আগের রাতে আমরা দেখলাম পুরা ইরান জুড়ে সমস্ত জনগণ তারা রাস্তায় নেমে এসেছে এবং এই যুদ্ধের সময় যারা সরকার বিরোধীও ছিল প্রত্যেকেই সরকারকে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। এটা আমরা দেখেছি। এটা নিশ্চয়ই একটা বিস্ময়কর ব্যাপার। আর কোন চেতনা থেকে আসলে এই পুরো জাতি এক হয়ে গেল? হ্যাঁ, এটা তো দীর্ঘ ইতিহাস রয়েছে যে মানে ইরানি জাতি একটা হচ্ছে সভ্যতাকে তারা ধারণ করে। এই সভ্যতা আপনি দেখেন যে আমরা ইসলামের সভ্যতাকে যদি আমরা বলতে চাই তাহলে ইসলামী সভ্যতায় কোন জাতির অবদান সবচেয়ে বেশি? মানে একটা বই আছে আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারির, ইসলাম ও ইরানের পারস্পরিক অবদান। সেখানে উনি দেখিয়েছেন যে ইরানকে ইসলাম কি দিয়েছে এবং ইসলাম ইরানকে কি দিয়েছে। সেখানে উনি বলছেন যে আমরা যদি আর কি ইসলামী সভ্যতাকে দেখি তাহলে 70% ইসলামী সভ্যতা গঠনের পেছনে যাদের ভূমিকা ছিল তারা হচ্ছে ইরানি। মানে সায়েন্সের যে কোনো ফিল্ডে আমরা বলি না কেন, একটা সভ্যতা রচনার জন্য যে তার মানে এই জাতিটা একটা সভ্যতাকে ধারণ করে, যে সভ্যতা তাদের ঐতিহাসিকভাবে তারা এই সভ্যতাকে ধারণ করছে এবং তারা জ্ঞানের প্রতি পিপাসু, জ্ঞানকে তারা প্রচণ্ড রকম ভালোবাসে। যেটা আল্লাহ রাসূল হাদিসেও এসেছে যে যদি জ্ঞান এবং ঈমান যদি দূরবর্তী নক্ষত্রে পৌঁছে যায় সেখানে কি ইরান জাতি সেখান থেকে ধরে নিয়ে আসবে। এই যে আল্লাহ রাসূলের যে এই এই মানে ইরান জাতি সম্পর্কে ভবিষ্যৎবাণী, এটা আমাদের কাছে এটা বোঝায় যে এই জাতিটা একদিকে জ্ঞান আর একদিকে কি তার ঈমান। তারা একদিকে জ্ঞানের দিক দিয়ে তারা অনেক অগ্রসর হয়েছে। ৩০-৩৫ বছর শুধু নয়, ৪৭ বছরের নিষেধাজ্ঞা মোকাবেলা করে তারা যে টিকে আছে। হ্যাঁ টিকে আছে শুধু নয়, তারা হচ্ছে ভালোভাবে মানে অনেকগুলো ফিল্ড আছে যে ফিল্ডগুলোতে তারা আর কি পৃথিবীর 10টা প্রথম সারির দেশের মধ্যে টেকনোলজি এবং সায়েন্সের ক্ষেত্রে তারা আছে আর কি। হ্যাঁ, তা এটা তো একটা মানে বিস্ময়কর ব্যাপার আর কি। ডেফিনিটলি। হ্যাঁ, এর পাশাপাশি ঈমানের যে বিষয়টা রাসূলুল্লাহ বলেছেন সেটা হচ্ছে যে একটা জাতি যখন তার ঈমান থাকবে তার স্যাক্রিফাইসের প্রবণতা তার সেটা অনেক বেশি থাকবে আর কি। আর এটা কারবালায় ইমাম হোসেনের যে স্যাক্রিফাইস সেটাকে যদি কেউ ধারণ করে তখন তার মধ্যে এটি স্পিরিটটা অনেক বেশি দেখা যাবে আর কি। আমরা নিজেও লক্ষ্য করেছি যে গাজায় যে ইয়াহিয়া সিনওয়ার, তারপরে হচ্ছে অন্যান্য যারা বড় বড় নেতা ছিলেন, ইসমাইল হানিয়া, ওনারা কিন্তু বারবার কিন্তু আমরা দেখেছি তাদের কথার মধ্যে কারবালার কথা এনেছেন, ইমাম হোসেনের কথা বলেছেন, হযরত আলী যে একটা বিপ্লবী ব্যক্তি ছিলেন, এই কথাগুলো তারা করেছেন। কারণ মানে ইমাম হোসেন, হযরত আলী এনারা তো আসলে ইসলামের বিষয়, এটা শিয়া সুন্নি বলে কোনো আলাদা ডিভিশনের ক্ষেত্রে নেই। যারাই ইমাম আলী কিংবা হযরত ইমাম হোসেনকে যদি কেউ নিজেকে আদর্শ হিসেবে গ্রহণ করে তার মধ্যে এটা স্বাভাবিকভাবে তার মধ্যে ওই যে আত্মত্যাগী যে বিষয়টা আছে, তারপরে হচ্ছে তার মধ্যে যে উদ্দেশ্যের প্রতি তার যে নিবেদিত প্রাণভাবে থাকা আর কি। হ্যাঁ, আর এর বাইরেও যেটা আছে সেটা হচ্ছে যে ইরানিদের জাতীয় চেতনা। এটা আসলে অনেক বেশি দৃঢ়। হ্যাঁ, ইরানের জাতীয় চেতনা মানে ইরান যেটা করতে পেরেছে সেটা হচ্ছে ইরান একটা জাতীয় চেতনাকে ইসলামের পরিপন্থী হিসাবে কখনো দেখেনি এবং দুটার মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পেরেছে। একদিকে তাদের জাতীয় চেতনাকে তারা উজ্জীবিত রেখেছে। মানে শহীদ রাহবার উনি একটা কথা সবসময় বলতেন যে ইরানে ইসলামী মানে হচ্ছে ইসলামী ইরান। এর মাধ্যমে উনি বোঝাতে চাইতেন যে ইরান তার একটা স্বকীয়তা আছে, তার নিজস্ব একটা কালচার আছে। এই কালচারটা যতটুকু পর্যন্ত সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হবে ততক্ষণ পর্যন্ত সেই কালচারটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটা কখনোই ইসলাম বিরোধী নয়। এবং ইসলাম এবং ইরানি চিন্তাধারা এই দুটাকে যদি আমরা সমন্বয় করি সেটা হচ্ছে ইসলামী ইরানি একটা চিন্তাধারা আর কি। এবং উনি বলতে পিশরাফতে ইরানে ইসলামী বলতে, পিশরাফত মানে হচ্ছে ইসলামের সঙ্গে ইরানের যে সমন্বয় হয়েছে এটার মাধ্যমে যে উন্নতি, যে প্রোগ্রেস, সে প্রোগ্রেসটার কথা উনি সবসময় চিন্তা করতেন আর কি। তা এটা আমার মনে হয় যে ইরানি জাতিকে এক্ষেত্রে এ দুটোকেই তারা করেছে। বিশেষ করে যখন তিনি শাহাদাত বরণ করেছে তখন আমরা দেখেছি যে যারা এই বিপ্লবের পক্ষে ছিল না তারাও হচ্ছে রাস্তায় নেমে এসছে, কারণ তারা তাদের শত্রুকে চিনতে পেরেছে। মানে রাবারের একটা কথা ছিল, উনি বলতেন যে মানে আমার সবসময় দূরদৃষ্টি থাকতে হবে,
দুর্দৃষ্টা কি? দুর্দৃষ্টা হচ্ছে কে সঠিক পথে রয়েছে, কে ভুল পথে রয়েছে, এটা আমাকে চিনতে হবে। তারপর বলতেন যে কে আমার শত্রু, কে আমার মিত্র। এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে চিনতে পারি, তাহলে আমাদের পক্ষে সঠিক পথ কোনটি সেটা বেছে নেওয়া একেবারে সহজ হয়ে যাবে। এবং ইরান জাতি কোন এই পথটা দেখিয়ে দিয়ে গিয়েছে, এবং ইরান জাতি এই পথে অটল থেকে এই আমার মনে হচ্ছে তাদের ভূমিকা পালন করে যাচ্ছে। নিঃসন্দেহে এই যে 40 দিনের যুদ্ধটা হয়ে গেল, সেখানে আমরা দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলেন যে এই যুদ্ধে তারা জয়ী হয়েছেন। অন্যদিকে আবার ইরানকেও আমরা বলতে দেখি যে ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে। আসলে খুব সংক্ষেপে যদি আপনি বলেন, আপনার কি মনে হয় এই যুদ্ধে কারা জয়ী হতে পারে? আমি প্রথমেই এই মানে ইরান যুদ্ধের আগে ট্রাম্প তার যে টার্গেট কোনটা ছিল? টার্গেট ছিল এই সরকারের পতন ঘটিয়ে ভেতরে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে তাদের রেজিম চেঞ্জ করে, হ্যাঁ, regime change করে। বারবার বলেছে। হ্যাঁ, কিন্তু লাস্টে সেটা এসে টার্গেটটা কি হয়েছে? হরমুজ প্রণালী বন্ধ করো। মানে একটা বিরাট টার্গেট ছিল, মানে একটা জাতির পুরো শাসন ক্ষমতা আমি নিজে কন্ট্রোল করব। সেখান থেকে কোথায় এসছে একটা হরমুজ প্রণালী, 33 কিলোমিটার প্রশস্ত একটা জলপথ, এটাকে নিয়ন্ত্রণ। মানে এটা থেকে বোঝা যায় যে আমি কোন উদ্দেশ্যে পৌঁছতে চেয়েছিলাম, পরে টার্গেটটা এসে কোন নিচের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা যদি এই দুটোকে তুলনা করি, অটোমেটিক্যালি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে মানে আমেরিকা জয়ী হয়েছে নাকি জয়ী হয়নি। অনেকে বলছে এটা ইরানের জন্য এটা আর কি তাদের এক্সিস্টেন্সিয়াল তাদের যুদ্ধ ছিল আর কি। কিন্তু আমি বলবো যে এক্সিস্টেন্সের জন্য তারা এটা যুদ্ধ করেনি, কারণ তারা জানতোই আগে থেকে যে এটা তাদের এক্সিস্টেন্স থাকবে। তারা কারণ একটা দীর্ঘ একটা সিভিলাইজেশন যারা কখনোই তাদের স্বকীয়তাকে হারায়নি, এমনকি ইসলাম যখন তারা এসেছে, ইসলামকে তারা গ্রহণ করে ইসলামকে আরও তারা প্রস্ফুটিত করেছে, আরও ইসলামকে বিকশিত করেছে। মোগলরা এসছে, সেক্ষেত্রে তারা মোগলদেরকে করে মোগলদেরকে মুসলমান বানিয়ে পরে সেখানে একটা মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, তারা হচ্ছে ইসলামী সাম্রাজ্য হয়েছে আর কি। তো এই যে একটা জাতি যাদের মধ্যে এই ধরনের পটেনশিয়ালিটি আছে, তারা কখনোই আর কি নিজের অস্তিত্বের সংকটে তারা পড়ে। এটা ইসরায়েলের জন্য যেখানে 22,000 কিলোমিটারের মধ্যে যারা সীমাবদ্ধ, তাদের জন্য একটা অস্তিত্ব সংকট হতো। কিন্তু ইরানের জন্য একটা বিশাল ভূখণ্ড, তাদের জন্য এই অস্তিত্ব সংকট না, বরং তাদের জন্য যেটা যে তারা আগে থেকেই জানে যে তাদের যে লক্ষ্য সেটা হচ্ছে যে তাদের ইসলামী এই যে শাসন ব্যবস্থা সেটাকে তারা গ্রহণ করেছে, এটাকে তারা টিকিয়ে রাখতে পারবে। যেহেতু এজন্য তারা এতটা রক্ত দিয়েছে, যে রক্তগুলোকে তারা নিজেরাও বলে, যেটা কখনো মানে আমরা বাংলাদেশে বলি শহীদের রক্ত কখনো বৃথা যায় না আর কি। যে বৃথা যায় না এটা তারা মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য তারা যতই বেশি তাদের আত্মত্যাগ করতে হোক না কেন, তারা এক্ষেত্রে তাহলে জয় পরাজয়ের বিষয়টা আমরা যদি এমনি বুদ্ধিবৃত্তিক দৃষ্টিও দেখি, তাহলে আমরা দেখি যে মানে আমেরিকা এখন এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে মানে একদিকে তারা বেরো হয়ে যেতে পারছে না এখান থেকে। প্রথমে 48 ঘন্টার সময় দিল, তারপর বলছে না 5 দিন। এইভাবে আস্তে আস্তে যখন আর কি দেখছে যে তাদের টার্গেট তারা ফুলফিল করতে পারছে না, পরে শেষ পর্যন্ত বলা শুরু করেছে যে আমরা একসঙ্গে আর কি এটাকে ভাগাভাগি করে নেব আর কি। আমার কথা হয়েছে নতুন রাহবারের সঙ্গে কথা হয়েছে, যে এগুলো তো হাস্যকর ব্যাপার সব। আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে আসলে এখন আমেরিকা এই হরমুজ প্রণালীর চোরাবালিতে এসে আটকা পড়েছে। হ্যাঁ, এবং আমরা একটু হরমুজ প্রণালী নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই, কারণ এটা সারা দুনিয়াতে এখন সবচেয়ে বার্নিং একটা ইস্যু, হরমুজ প্রণালী। কারণ এই প্রণালী ঘিরে আপনি জানেন যে সিংহভাগ তেলের যে পরিবহনটা হয়, এবং এই যুদ্ধের পর এই হরমুজ প্রণালীর সবশেষ খবর হলো ট্রাম্প ঘোষণা দিয়েছেন এই হরমুজ প্রণালী তারা অবরোধ করবেন। আমার প্রশ্ন হলো তারা কিভাবে আসলে এটা অবরোধ করতে পারেন, কিংবা এই যে এই প্রণালীটা যে ইরানের জন্য একটা ট্রাম্প কার্ড হয়ে গেল, সে বিশ্লেষণটা একটা আপনি খুলে একটু যদি বলতেন। হরমুজ প্রণালী তো আসলে পৃথিবীর মানে বলা হয় থেকে 20% তেল এই অঞ্চল দিয়ে যায়, তেল এবং গ্যাস। এবং জাপানের কথা বলা হয়েছে 90% জাপানের তেল এবং গ্যাস তারা এই প্রণালী দিয়ে তারা পায়, হ্যাঁ, পরিবহন করে। চীনেরও 90, কি বলে, দক্ষিণ কোরিয়ার 90%, চীনেরও এরকম 50-60%। কারণ একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা হ্যাঁ ক্যানেল এটা। সুন্দর এই ধরনের একটা ক্যানেলকে যখন ইরানের হাতে রয়েছে, তখন ইরানের জন্য একটা খুবই বড় শক্তিশালী একটা হাতিয়ার এটা। এই শক্তিশালী হাতিয়ারকে ইরান এর আগে কখনো কিন্তু এভাবে ব্যবহার করেনি। ইরান এটাকে 8 বছর ধরে যুদ্ধ হয়েছে, তখনও ইরান এটাকে ব্যবহার করেনি। কিন্তু এবারে এমন একটা পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে এই
এটার ইম্পর্টেন্সটা এখন ইরান বুঝিয়েছে সারা পৃথিবীকে, যে বুঝিয়েছে যে দেখো যদি আমরা যদি এটাকে বন্ধ করে দেই তাহলে মানে সারা পৃথিবীর অর্থনীতি, এখন তেলের দাম তোমরা এখন যে দামে পাচ্ছ আর কি, এখন আমেরিকায় সব টোটালি আপনি দেখবেন যে তাদের এমন ফুড প্রাইসও বেড়ে গেছে, শুধু তেল গ্যাস না, গ্যাসের তো 30% পর্যন্ত বেড়েছে তেলের এই গ্যাসের দাম। তার এমনি খোদে আমেরিকার সরকারিভাবে তারা যেটা বলছে যে প্রথম 30 দিনে তাদের $210 বিলিয়ন যুদ্ধের ক্ষতি হয়েছে। $210 বিলিয়ন কিন্তু কম নয়। একটা দেশের লোকজনের যে ট্যাক্স আছে সে ট্যাক্স নিয়ে আমেরিকা গিয়ে যুদ্ধটা পরিচালিত করছে একটা বিশেষ মানে প্লুটোক্রেসি যেটা বলা হয়, ধনতান্ত্রিক যে একটা ব্যবস্থা তারা প্রতিষ্ঠা, কিছু ধনিক শ্রেণীর জন্য তারা এই যুদ্ধটা পরিচালিত করছে। এখন এই যে এই যদি আমেরিকা এখন হরমুজ প্রণালীকে যদি চুক্তির মাধ্যমে তারা কিন্তু এটাকে এখন করতে বাধ্য, মানে এটা আপনি নিশ্চিত জেনে রাখেন যে এখানে কখনো অবরোধ দিয়ে তারপরে এখানে আক্রমণ চালিয়ে এটাকে তারা দখল করতে পারবে, এটা কখনোই সম্ভব না আর কি। আমরা প্রথমে ডেল্টা ফোর্স আসবে, তারপর সেখানে কি বলে 10,000 সৈন্য নামা হবে। আমরা নিজেরাও জানি যে ভিয়েতনামে আপনার 5 লাখ সোলজার সেখানে ছিল আমেরিকা, সেটা 20 বছর কন্টিনিউ করতে হয়েছে। কিন্তু 10,000 সোলজার দিয়ে ইরানের মতো একটা প্রশিক্ষিত একটা সেনাবাহিনীকে পরাজিত করে সেখানে কোনো ভূখণ্ড, তাই ভিয়েতনামের চেয়ে ইরানের আয়তনও অনেক বেশি। তো এইভাবে তারা যে ক্যালকুলেশনগুলো তারা নিজেরা দিচ্ছে আর কি। পরে এটার মানে সাধারণ একজন মানুষ এটাকে হাস্যকর একটা কথা বলে এখন বুঝতে পারছে আর কি, যে এগুলো একটা পাগল হয়ে গেছে আর কি। সে এখন বুঝতে পারছে না যে আমি কি বলেছিলাম, এখন কি বলছি। তাকে তো এখন আমেরিকা এই জনগণই, এখন অনেক পত্রিকা আছে যারা তার কথা এখন প্রকাশ করতে চায় না, যে কারণে সে সকালে একটা বলে, দুপুরে একটা বলে, বিকালে একটা বলে। যদি এখন একজন প্রেসিডেন্টের কথা যদি এভাবে মানে সকালে এক ধরনের কথা বলে, দুপুরে এক ধরনের, তো ছাপাবে কোনটা ছাপাবে? সকালেরটা সত্য ছিল না, দুপুরেরটা না রাতেরটা? যে এরকম একজন প্রেসিডেন্টকে যখন একটা দেশে, মানে রাবা নিজেও বলতেন যে ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের মতো লোক হয়েছে, এটা প্রমাণ করে যে আমেরিকায় হচ্ছে চিন্তাবিদের সংকট হয়েছে, সেখানে রাজনীতিবিদের সংকট হয়েছে, কূটনীতিকের সংকট হয়েছে, এবং আমেরিকা এমন একটা অবস্থায় পৌঁছেছে যে অবস্থায় ট্রাম্পের মতো লোককে তারা বাধ্য হচ্ছে যে এই ধরনের লোককে প্রেসিডেন্ট বানাতে। এবং এটা আমেরিকার পতনের একটা আমরা বলতে পারি যে শুরু একরকম। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে পারস্য উপসাগরীয় যে আরব দেশগুলোর ভূমিকা। আমরা দেখেছি যে ইরান কিন্তু এইসব দেশগুলোর যে মার্কিন যে ঘাঁটিগুলো ছিল সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, এবং সেই অর্থে যদি আমরা বলি এইসব দেশগুলোকে রক্ষার জন্য আমেরিকা কিংবা ইসরায়েল সেভাবে করে তাদেরকে আহ, প্রতিরক্ষা বা কিংবা সাপোর্ট দেয়নি। এই যুদ্ধের মাধ্যমে আপনার কি মনে হয় যে তাদের কি একটা শিক্ষা হয়েছে? তারা কি এটা বুঝতে পেরেছে যে আদতে আমেরিকা কিংবা ইসরায়েল তাদেরকে যে তাদের স্বার্থের জন্য কাজ করবে না? কি মনে হয়, এই বিশ্লেষণটা আপনি কিভাবে বলবেন? আমার মনে হয় না যে সাপোর্ট দেয়নি, আমার মনে হয় যে সাপোর্ট দিতে পারেনি। এটা বললে বেশি এক্সাক্ট হবে আর কি। মানে আমি এখানে তার আগে একটা, এখন কি তাহলে এই ঘাঁটিগুলো মানে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কোনো তারা কিছু আমেরিকাকে বলবে কিনা, আপনার কি মনে হয়? না এটা বলার কোনো সুযোগ নেই। আমি এখানে একটা মানে যদিও এটা সংশ্লিষ্ট না, তারপর একটা বিষয় বলবো, যেটা ইরানের বিরুদ্ধে একটা অভিযোগ সবসময় করা হয়, সেটা হচ্ছে যে ইরান একটা শিয়া দেশ হিসেবে এসব আরব দেশগুলোতে আক্রমণ করেছে আর কি, এবং তারা চায় যে মানে আমেরিকা এবং ইসরায়েল চেয়েছে যে মানে একটা শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগে, শিয়ারা সুন্নিদেরকে হত্যা করুক, পরে তারা এসে আবার শিয়াদেরকে হত্যা করে। বিষয়টা এরকম না। মানে ইরানের বিরুদ্ধে আরেকটা অভিযোগটা আছে যে ইসরায়েলকে সে প্রথম থেকে স্বীকৃতি দিয়েছে আর কি। এটা একটা ভুল ধারণা। মানে আমরা যদি ইরান এবং তুরস্কের দুটো তুলনা করি, যেটা বেন গরিয়নের যে অ্যালায়েন্স অফ পেরিফেরি, ওই যে তার যে তত্ত্বটা ছিল যে একটা ডিটারেন্স অবস্থায় ইসরায়েলকে নিয়ে যাওয়া, সেটার ক্ষেত্রে তার যেটা কথা ছিল যে আরব দেশগুলোর বিপরীতে অনারব যে দেশগুলো আছে আর কি, যেমন টার্কি, ইরান, এরা একটা হচ্ছে পার্সিয়ান, একটা হচ্ছে টার্কি, এই দুটোকে তারা সবসময় কি করেছে, চেয়েছে যে আরবদের বিপরীতে এদের সঙ্গে একটা লিয়াজু মেনটেন করে একটা অ্যালায়েন্স করে ওরা আরবদের বিরুদ্ধে থাকে। এই জন্য প্রথম ইসলামী দেশ যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে সেটা ইরান নয়, কিন্তু সেটা তুরস্ক। 1949 সালের মার্চের 28 তারিখে তুরস্ক সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়,
এবং ইরান ডিফ্যাক্টো হিসাবে, ডিজোরে হিসাবে না, মানে মানে ল হিসাবে না, এটা হচ্ছে মানে বিশ্বের একটা বাস্তবতা হিসেবে ইরান 1950 সালে 1 বছর পরে, তুরস্কের 1 বছর পরে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। তারপরেও এখানে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে ইরানে তখন কে ছিল? একটা সেকুলার প্রো ওয়েস্টার্ন একটা গভর্নমেন্ট ছিল। আমরা যদি সেটার সঙ্গে 1979-এ যে সরকারটা এসেছে, যে সরকারটা টোটালি হচ্ছে অ্যান্টি ইসরায়েল, হ্যাঁ, যারা ইসরায়েলকে মনে করে ইসলামের শত্রু, যারা মনে করে ইসরায়েল হচ্ছে প্যালেস্টাইনে চরমভাবে তারা গণহত্যা চালিয়েছে এবং আরব বিশ্বের জন্যই সে হুমকি সৃষ্টি করছে। আমি এখানে কিছু বিষয় উল্লেখ করতে চাই যে ইরান কতটা যে এই আমেরিকা এবং ইসরায়েল বিরোধী তাদের যে 1979 সালের পর থেকে তারা যে পদক্ষেপ নিয়েছে, তার একটা হচ্ছে যে ইরানের একজন বড় কমান্ডার ছিলেন, যিনি আমেরিকায় দীর্ঘদিন পড়াশোনা করেছেন আর কি। তিনি হচ্ছেন এই, তাকে বলা হয় আর কি, এই আমেরিকা ইঞ্জিনিয়ারিংয়ে তিনি ছিলেন আর কি। একটা ফিল্মও তৈরি হয়েছে ইরানে চে নাম দিয়ে আর কি। সেই উনি একসময় উনি পিএলওর প্রধান ইয়াসির আরাফাতের সঙ্গে ছিলেন। হিজবুল্লাহর যে প্রাক্তন কমান্ডার, এই তিনিও এই হিজবুল্লাহ পিএলওর প্রধান যে ইয়াসির আরাফাত বডিগার্ড ছিলেন, ইমাদ মুগনিয়া বডিগার্ড ছিলেন। আর ইরানের ভিতরে যে কমান্ডার ছিলেন তিনি হচ্ছেন পিএলওর নেতাদের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, যখন ইরানে ইসলামী বিপ্লবই হয় নাই। হ্যাঁ, তাহলে বোঝা যায় যে ইরানেদের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল বিরোধী চেতনাটা, এমনকি চিন্তাবিদদের মধ্যেও, যারা সামরিক ব্যক্তি বুদ্ধিজীবী, তাদের মধ্যে এই চিন্তাধারাটা ছিল। এখন আসে আপনার যে প্রশ্নটা করেছেন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ইরান এবার হামলা চালিয়েছে, আমরা গত 47 বছর ইতিহাসে আমরা যদি দেখি, কখনো কি ইরান এই দেশগুলোতে হামলা চালিয়েছেন? না, কখনোই চালায়নি। এমনকি এর আগেও না। এমনকি বাহরাইনকে যদি আমরা বলি, বাহরাইন এই 1971 সালের আগে ইরানের অংশ ছিল। পরে সেখানে রেফারেন্ডাম হয়েছে, রেফারেন্ডাম একটা স্বাধীন দেশ হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশের এটা একটা বলা যেতে পারে যে তাদের একটা অপকৌশল হিসেবে তাদের কাজটা করেছে আর কি বাহরাইনকে। সে বাহরাইনের উপরে কখনো তারা হামলা করেনি আর কি। তাহলে কাতার, বাহরাইন, আরব আমিরাত কিংবা সৌদি আরব, তাদের সঙ্গে কখনোই ইরানের কোনো এক্ষেত্রে দ্বন্দ্ব ছিল না। এবং এজন্য ইরান প্রথম থেকে তাদেরকে যে বিষয়টা বলতো যে আপনারা আমাদের সঙ্গে, যেমন আপনি জিসিসি করেছেন, জিসিসি যেমন আছে, আরব লীগ আছে, তা আমরা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ মিলে কেন আমরা একটা প্যাক্ট করি না কেন? এবং আমাদের আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা আমরা নিজেরাই কেন এটাকে আমরা নিয়ন্ত্রণ করি না? কিন্তু তারা দেখা গেছে যে এই 1991 সালে যখন সাদ্দাম কুয়েতে আক্রমণ করলো, এবং এটাও একটা সাজানো নাটক, এটা টোটালি হচ্ছে যেটা আমি প্রথমে বলেছিলাম যে যেটা ন্যাটো সম্প্রসারণবাদী নীতির যে এ কারণেই সাদ্দামকে আমেরিকাই বলেছে যে আক্রমণ করো এবং আমরা তোমাকে হেল্প করবো, এবং মানে কুয়েতের বিষয়টাকে তাকে সমর্থন দিবে, কিন্তু পরবর্তীতে বিট্রে করেছে আমেরিকা। এবং এটার ফলে দেখা গেছে যে সৌদি আরব এবং অন্যান্য সবগুলো স্থানে আমেরিকা ঘাঁটি স্থাপনের একটা সুযোগ তারা তৈরি করে দিয়েছে। তাদের জন্য ভীতির কারণ কে ছিল? ইরান ছিল? তখন কিন্তু কথা বলা হয় নাই। তাদের জন্য ভীতির কারণ কে ছিল? সাদ্দাম। কারণ সাদ্দামকে তারা বলেছে একটা ডিক্টেটর, একটা অ্যারোগ্যান্ট একটা শাসক, যে চায় যে তার আঞ্চলিক, এর আগে সে ইরানে আক্রমণ করেছে 8 বছর ধরে, সেখানে একটা মানে একটা বলা যাচ্ছে দীর্ঘস্থায়ী একটা ক্ষতি সম্মুখীন করেছে পুরো মধ্যপ্রাচ্যকে, একটা চরম অর্থনৈতিক ক্ষতি। কারণ ওটার ব্যয়ভার কিন্তু সৌদি আরব, কাতার এরাই কিন্তু দিয়েছে, কুয়েত এরাই দিয়েছে আর কি সাদ্দামকে তখন যে ইকোনমিক যে হেল্পটা করেছে। এইটা যেহেতু আমরা দেখছি যে গত 47 বছরে ইরান তার প্রতিবেশীদের প্রতি বেশি সুলভ আচরণ করেছে। কিন্তু কখন ইরান এই অ্যাটাকটা করেছে? যখন দেখা গেছে তাদের ভূমিকে তারা ইরানের শত্রুদের বিরুদ্ধে সরাসরি ব্যবহার করতে দিয়েছে। এবং যখন ইরান আক্রমণ করেছে, ইরান কিন্তু সেখানে কোনো সাধারণ যে বেসামরিক এলাকাগুলো সেখানে আক্রমণ করেনি। সবগুলো আক্রমণ হয়েছে কোথায়? এক হচ্ছে সামরিক স্থাপনাগুলোতে, ঘাঁটিগুলোতে, এবং তার পাশাপাশি যেটা হয়েছে যেখানে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো ছিল, এমনকি পানি শোধনাগার যেগুলোতে হামলা হয়েছে, এগুলোতে পুরো মানে ফলস ফ্ল্যাগ যেগুলো হামলা ইসরায়েল করছে, তার এটা ঐতিহাসিকভাবে রয়েছে। আমরা লিবার্টির কথা জানি যে 1967 সময় তারা আমেরিকা আর যে
কি বলে ফ্লিট, সেখানে তারা অ্যাটাক করেছে, অ্যাটাক করে নাম দিয়েছিল মিশর, এটা হামলা চালিয়েছে আর কি। এই ফলস ফ্ল্যাগ এটা ইসরায়েল সবসময় করে থাকে আর কি, তো এবারও একই রকম কাজ তারা করেছে। তার মানে ইরান কখনোই সাধারণ নাগরিকদের টার্গেট করেনি, সবসময় তারা চেয়েছে যে যুদ্ধের যে নীতিমালা আছে, যে নীতিমালায় একমাত্র সামরিক স্থাপন। কিন্তু এর বিপরীতে ইরান কি আমেরিকা কি করেছে, ইসরায়েল কি করেছে, তারা ইরানের বিভিন্ন জায়গায় পুল, মানে যেগুলো ব্রিজ কালভার্ট, এগুলো সবগুলোতে হামলা করেছে, এগুলো ধ্বংস করেছে, যেগুলো মানে ইরানের যেগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে তারা হামলা করেছে, যেটা কখনোই ইরান তাদের ক্ষেত্রে করেনি। হ্যাঁ, শুধুমাত্র আমেরিকার যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো হচ্ছে সেগুলোতে তারা হামলা করেছে। এই হামলাটাকে কখনোই আমরা বলতে পারি না যে ইরান তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, বরং এটাকে আমরা বলতে পারি যে ইরান সেলফ ডিফেন্সের জন্য যতটুকু করা দরকার ততটুকু করেছে, এর বাইরে কোনো কিছু করেনি। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আপনার কাছে জানতে চাই যে বর্তমানে যিনি রাহাবার আছেন ইরানের আহ, সাবেক ধর্মীয় যিনি নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য সন্তান, তিনি কি তার পিতার মতোই যোগ্য নেতৃত্ব দিয়ে ইরান কি এগিয়ে নিতে পারবে? কি মনে হয় এই যে কয়েকদিন তিনি নেতৃত্ব দিলেন, এই নেতৃত্ব নিয়ে আপনার কি মূল্যায়ন? আমার মনে হয় যে এই মানে 28শে ফেব্রুয়ারি ইরানের প্রাক্তন যিনি সুপ্রিম লিডার তিনি শহীদ হলেন, তারপরে 8 দিনের মাথায় তাকে মানে নতুন রাহাবারকে মনোনীত করা হয়েছে আর কি। তো নতুন রাহাবারের গত 1 মাসের যে মূল্যায়ন আমরা যদি করি আর কি, সেটা আন্তর্জাতিক মহল তারা নিজেরাই লক্ষ্য করছে যে তিনি তার পিতার মতোই, অবশ্যই পিতার মতো এখানে অনেকের কাছে রাজতান্ত্রিক একটা মনে হতে পারে, কিন্তু এটাকে ইরানে কখনো এটা রাজতান্ত্রিক না। ইমাম খোমেনি এর তার প্রাক্তন জেনে হ্যাঁ, সেটা গণতান্ত্রিক চর্চা সেখানে আছে আর কি। এবং যারা তাকে মনোনীত করেছেন আর কি, বিশেষজ্ঞ পরিষদ, তারাও যে বৈশিষ্ট্যগুলো একজন ইরানের জন্য, একটা সিভিলাইজড নেশনের জন্য, একটা বিপ্লবী জাতির জন্য যে ধরনের নেতা দরকার তারা তাকেই মনোনীত করেছে। এবং এক্ষেত্রে তারা নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত নেয়নি, এবং এটা উনি প্রমাণও করেছেন। এই যে আমরা এর আগে যত ডিপ্লোম্যাটিক আলোচনা আমেরিকা এবং ইরানের মধ্যে হয়েছে, আমরা সবগুলোতে দেখেছি যে সেক্ষেত্রে ইরানের স্ট্যান্ডটা অনেক সময় দুর্বল ছিল, তারা অনেক ছাড় দিয়েছে, করেছে। এবং গত 2বার যে বসেছে আর কি 12 দিনের যুদ্ধের আগে এবং লাস্টে যে যুদ্ধের আগে, তখনও ইরান অনেক ক্ষেত্রে ছাড় দিতে রাজি হয়েছে, এমনকি পারমাণবিক ক্ষেত্রেও। শুধু কথা হয়তো মিসাইলের ব্যাপারে এরকমই, যেহেতু রাবারের পক্ষ থেকে এক্ষেত্রে আগে থেকে ছিল যে পারমাণবিক কখনোই আমরা ছাড় দেব না, পারমাণবিক তো ছাড় দেবো না কিন্তু তারপরেও এরা সরকারিভাবে তারা কি করেছেন, মিসাইলের ক্ষেত্রে ছাড় দেননি, কিন্তু পারমাণবিক ক্ষেত্রে অনেক ছাড় দিতে প্রস্তুত ছিলেন, কারণ ইরানের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য তারা এটাকে প্রয়োজন মনে করেছে। কিন্তু এবার আমরা দেখলাম যে ওনার নেতৃত্বে যখন আর কি টিমটা গেল পাকিস্তানে, তো তাদের মধ্যে যে দৃঢ়তা ছিল, তাদের মধ্যে যে মানে জনগণের যে সাপোর্ট নিয়ে তারা ওইখানে গিয়েছে, এই সাপোর্টটা কেন এসছে? সাপোর্টটা হচ্ছে তারা ইরানের জনগণ বলেছে যে একটা উপযুক্ত নেতা আমাদের সামনে এসছে, তিনি তার পিতার মতোই আমাদেরকে, আমাদের যে লক্ষ্য আছে, আমাদের যে দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, এটাকে উনি পারেন সংরক্ষণ করতে। এই বিশ্বাসটা এই নেতার প্রতি জনগণ আছে বলেই আমরা প্রতি রাত্রে দেখছি যে লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমে তাকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, যদি মানে উনি না হতেন, অন্য কোনো ব্যক্তি হতেন, হয়তো তারা জনগণরা এইভাবে তার উপর আস্থা রাখতে পারতো না। এটা প্রমাণ করে যে এটা অনেক বেশি জনগণের মনে করেছে উপযুক্ত নেতা আমরা পেয়েছি, এবং তার জন্য আগের যিনি সুপ্রিম লিডার তার মতো এর জন্য আমরা প্রাণ দিতে আমাদের কোনো আপত্তি নেই আর কি। হ্যাঁ, সেটাই আসলে আমরা দেখছি ইরানের রাস্তায় জনগণের উপস্থিতি আসলে প্রমাণ করে যে বর্তমান যিনি রাহাবার মুস্তাফা খামেনি, তার প্রতি আসলে অকুণ্ঠ সমর্থন এবং তার জনপ্রিয়তা আছে। আমরা আশা করি, প্রত্যাশা করি ইরান আগামী দিনে আরো অনেক দূর এগিয়ে যাবে, তাদের যে স্বকীয়তা আছে সেটি অক্ষুণ্ণ রাখে। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান রেডিওর পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দর্শক যারা দেখবেন তাদের প্রতিও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। নিশ্চয়ই আপনারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং নিশ্চয়ই এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধের খবরাখবর আপনারা জানতে পেরেছেন। আমরা এমন পডকাস্ট আপনাদের হাজির করব
আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং অবশ্যই লাইক এবং পডকাস্টটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।